সবুজের মাঝে আবার আপনাদের সামনে হাজির। আজকের বিষয়টা যেটা নিয়ে কথা বলতে চাইছি, এটা অনেক দিন না মনের মধ্যে ঘুরছে। মনে হলো ভাগ করি, ভাগ মানে মতের আদান প্রদান করি। আপনারাও নিশ্চয়ই আপনাদের মত জানাবেন। আমি বিতর্কিত বিষয়টাকে মনে করছি না, কিন্তু বর্তমান চারিপাশের সামাজিক প্রেক্ষাপট, মানুষজনের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষজনের ভাবনা চিন্তার জায়গা থেকে বিষয়টা বিতর্কিত ঠেকতে পারে, কিন্তু বিতর্ক নয়। একটু ভেবে দেখুন, আগামী বছর মানে 2026 সালে আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপ। লিওনেল মেসির হাতে দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপটা উঠবে নাকি আমি ব্রাজিল ফ্যান, আমাদের অনেকের মতো ব্রাজিল আবার 6 নম্বর ওয়ার্ল্ড কাপটা জিততে পারবে, মানে হেক্সা কমপ্লিট হবে, এটা নিয়ে তো আছেই, টানাপোড়েন চলছে। তারপর তো ফ্রান্স, স্পেন, আরও অনেক দল আছে। মরক্কো যেভাবে উঠে আসছে একেবারে সুপার। তারপর তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছে, ফলে পর্তুগালেরও অনেক ফ্যান আছে। তো ওয়ার্ল্ড কাপের সময় কি দেখব? ব্রাজিল আর্জেন্টিনার ফ্ল্যাগে তো চারিপাশ ছেয়ে যাবেই। বেশ কিছু জায়গায় আজকাল স্পেন, জার্মানি, ফ্রান্সের ফ্ল্যাগ উঠতে দেখা যাবে। অন্তত জার্সি পরে তো সেলিব্রেট করবেনই ফুটবল ফ্যানরা, এটাই খুব স্বাভাবিক। আমাদের কেমন চোখ হয়ে গেছে না? তারপর ধরুন ভারতের মাঠে ক্রিকেটের ম্যাচ হচ্ছে, এই বিশ্বকাপ হয়ে গেল, 2023 সালে তো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ক্রিকেটের। তারপর হচ্ছে আবার কোনো টুর্নামেন্ট আছে, ইত্যাদি হচ্ছে। দেখবেন মানে বড় কোনো টুর্নামেন্ট হলে, ভারত ইংল্যান্ড ম্যাচ থাকলে বেশ কিছু ইংল্যান্ড সাপোর্টারকে মাঠের মধ্যে কিন্তু ইংল্যান্ডের জাতীয় পতাকা আর কি নিয়ে দেখা যায়। আপনি অস্ট্রেলিয়ার মাঠে ভারতকে দেখবেন, ইংল্যান্ডের মাঠেও ভারতকে দেখা যায়, সর্বত্র দেখা যায়। এমনকি বাংলাদেশের মাঠে খেলা হলেও, গত কয়েক বছর তো খুব একটা যায়নি ভারতীয় দল, কিন্তু বাংলাদেশের মাঠে খেলা হলেও না ব্যাপকভাবে মানে একটা বেশ ভালো পরিমাণ ভারতীয় সমর্থককে দেখা যায় ফ্ল্যাগ নিয়ে সেলিব্রেট করছে। বাবা পশ্চিমবঙ্গ ভারতে বাংলাদেশ খেলতে আসলে, বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ থাকলে, সেখানে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে একটা বড় অংশের সমর্থককে দেখা যায়। কারণ ওই বেশ কিছু ভারতীয় ওখানে থাকে, মেডিকেল পড়ে, চাকরি বাকরির ব্যাপার আছে। আর তার থেকেও বোধহয় আরও বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে থাকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে থাকে। ফলে তারা যে যার নিজের দলকে সাপোর্ট করতে চান। কিন্তু এর মধ্যে কি অদ্ভুত বলুন তো, যদি পাকিস্তানে ফ্ল্যাগ ওড়ে, যদি ভারতের মাটিতে হওয়া কোনো ক্রীড়া প্রতিযোগিতায় কোনো দর্শক, নিয়ম অনুযায়ী তো পাকিস্তান ফ্ল্যাগ তুলতেই হবে অফিসিয়াল, সেটা ভারতের ফ্ল্যাগ যেমন ওঠে পাকিস্তানে ওঠে, সেটা উঠলো ক্রীড়া প্রতিযোগিতায়। এখন পাকিস্তান আসে না সেটা আলাদা কথা, কিন্তু যদি কোনো দর্শক পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে হাজির হন বা কোনো কারণে পাকিস্তানে ফ্ল্যাগ ওড়ে, গেল মানে গেল। ওই গণধোলাই, মব কালচার চালু আছে, মব লিঞ্চিং, এটা শুধু বাংলাদেশে চলে তা না, এটা আমাদের ভারতেও বহুল মাত্রায় আছে। এই গণধোলাইয়ে যদি তার প্রাণটা বেঁচে যায়, এরপর পুলিশ ধরে নিয়ে যাবে। কনক্লুশনগুলো আসছি। তারপর দেখবেন যে চীনের পতাকা তো অতটা খুব পরিচিত না, খুব সাধারণ, আমাদের পাশের দেশ, কিন্তু অনেকেই ঠিক বোঝেন না চীনের পতাকার মতো দেখতে, কাছাকাছি দেখতে আরও বেশ কিছু দেশের পতাকা আছে, তাই গুলিয়ে ফেলেন। যাক, আর চীন যে স্পোর্টসগুলোয় খুবই এগিয়ে আছে, সেগুলো আবার আমাদের দেশ প্রায় কিছুই করতে পারে না, ফলে তার খুব একটা চান্স নেই। যাই হোক, তো ওই একই এই দুটো দেশ নিয়ে এরম চলে। তো আমি পাকিস্তানের প্রসঙ্গটা ফোকাস করি। কটা তথ্য: ভারতের বুকে পাকিস্তানের পতাকা সাধারণ কেউ ওড়াক, এটার পক্ষেও আমি নই, এর বিপক্ষেও নই। এই যে পাকিস্তানের পতাকা মানেই, মানে ইংল্যান্ডের পতাকায় আমাদের আপত্তি হয় না, সেটাকে বন্ধু বলে মনে হয়। আর পাকিস্তানের পতাকা মানেই সে শত্রু হয়ে গেল, সে রে করে ওঠা, সব রসাতলে গেল। এই যে একটা ন্যারেটিভ চলে না, এটা ন্যারেটিভ থেকে এখন হিস্টিরিয়া তৈরি হয়েছে মানুষের মধ্যে। এটা একটা গণ উন্মাদনা
বোধহীন উন্মাদনায় পরিণত হয়েছে। এই প্রসঙ্গে কটা কথা বলি। কেন পাকিস্তানের চলবে না? বেশিরভাগই বলবেন এবং তাই বলেন চারিপাশে, পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র। আচ্ছা, আপনি জানেন কি ভারতবর্ষের ঘোষিত, প্রাতিষ্ঠানিকভাবে ঘোষিত, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত বা আইনতভাবে কোনো শত্রু রাষ্ট্র নেই? হ্যাঁ, একদমই ঠিক জানেন। 2017 সালে, এই আজকের মোদী সরকারের আমলে 2017 সালে RTI করে জানতে চাওয়া হয়েছিল, মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রককে RTI করে জানতে চাওয়া হয়েছিল ভারত রাষ্ট্রের, ভারতবর্ষের গণপ্রজাতন্ত্রী ভারত রাষ্ট্রের শত্রু রাষ্ট্র কে, বা ঘোষিতভাবে কোনো শত্রু রাষ্ট্র আছে কিনা। এক RTI অধিকার কর্মী জানতে চেয়েছিলেন, তাতে পরিষ্কারভাবে উত্তর দেওয়া হয়েছে ভারত রাষ্ট্রের কোনো ঘোষিত শত্রু রাষ্ট্র নেই, কারণ কাউকে ভারতবর্ষ, ভারত রাষ্ট্র শত্রু বলে, মানে অন্য কোনো দেশকে আলাদা করে শত্রু বলে গণনা বা বিবেচনা করে না। হ্যাঁ, ঠিক শুনছেন, এই মোদি গভর্নমেন্টই বলেছে ভারত রাষ্ট্র, ভারতবর্ষ কোনো দেশকে, অন্য কোনো রাষ্ট্রকে শত্রু রাষ্ট্র বলে বিবেচনা করে না। তাহলে রইল পড়ে কি? রইল পড়ে রুমাল। কারণ ওই একই কূটনৈতিক টানাপোড়েন তো চলবেই, জিও পলিটিক্সের মার প্যাঁচ আছে, পরিস্থিতি অনুযায়ী কোনো রাষ্ট্র কারোর কখনো ঘনিষ্ঠ হবে, কখনো বিপক্ষে যাবে, কিন্তু আলাদা করে শত্রু রাষ্ট্র নেই। কিন্তু আমরা অনেকেই মনে করি পাকিস্তান, চীন আমাদের একেবারে শত্রু রাষ্ট্র। গেল। আরও কতগুলো তথ্য আছে, আমি কতগুলো তথ্যই আপনাদের সামনে রাখবো, কারণ এই কনক্লুশনে দাড়ি টানার আমি কেউ নই নয়, মানে দাড়িটা সত্যি টানাটা কঠিন, কিন্তু আমরা যে একটু সেন্সিবল আচরণ করব সেটা করি না, বেশিরভাগ আজকাল করি না। আগে তাও একটু বেশি সংখ্যক মানুষ সেন্সিবল আচরণ করতো, এখন সেন্সিবল আচরণ করা লোকেরা সংখ্যালঘু শুধু না, প্রান্তিক সমাজে পরিণত হয়েছে। তাই আপনাদের সামনে এই আলোচনাটা রাখা। এবার দেখুন, তাহলে কি গোটা বিশ্বে কোথাও শত্রু রাষ্ট্র নেই? আছে। ঘোষিতভাবে একে অপরের শত্রু রাষ্ট্র, এটা কিন্তু বিশ্বে বিরল, মানে কম কিন্তু একেবারে বিরল ঘটনা নয়। এই যেমন 2024 সালে, মানে ওই যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, ওই নিয়ে টানা পড়েন, আমেরিকার সাহায্য ইত্যাদি মিলিয়ে 2024 সালের জুন মাসে, খেয়াল করে দেখুন, 2024 সালের জুন মাসে রাশিয়া ঘোষিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মানে USA-কে আমাদের শত্রু রাষ্ট্র বলে ঘোষণা করে, মানে রাশিয়ার শত্রু রাষ্ট্র বলে ঘোষণা করে। মজা হচ্ছে, ইউক্রেনকে কিন্তু তারা এখনো শত্রু রাষ্ট্র বলে ঘোষণা করেনি। আর একটা, মানে এবার গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড যাকে বলি আমরা, যুক্তরাজ্য, UK, জার্মানি, ফ্রান্স ইত্যাদি, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, ইউরোপের এই দেশগুলো তো ইউক্রেনকে সাহায্য করছে রাশিয়ার এই তথাকথিত আগ্রাসনের, কোড আনকোড তথাকথিত বলেছি, এই নিয়ে পরে বলবো, পরে অন্য একদিন আর একটা আলোচনায় বলবো কেন আমি তথাকথিত শব্দটা ব্যবহার করলাম। যাই হোক, তথাকথিত রাশিয়ার এই আগ্রাসনের বিরোধিতা করছে, ইউক্রেনকে সাহায্য করছে, তাদের কিন্তু শত্রু রাষ্ট্র বলেনি, তাদের আবার ঘোষণা করেছে বন্ধু নয় বা অবন্ধুত্বপূর্ণ রাষ্ট্র বলে, আর সরাসরি শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে আমেরিকাকে। গেল। খুব মজার আছে, এটাই হচ্ছে জিওপলিটিক্সের মজা, যে 1971 সাল মুক্তিযুদ্ধ, মানে বাংলাদেশের স্বাধীনতার লড়াই, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব পাকিস্তানের বাংলাদেশ হয়ে ওঠার লড়াই, সেই পর্যায়ে পাকিস্তান, পাক সেনা, ইয়াইয়া খানের সেনা কি যে নির্যাতন করেছে, ধ্বংস, গণহত্যা ঢাকা সহ গোটা বাংলাদেশের বুকে চালিয়েছে, সেটা আমরা অনেকেই জানি, বা যারা জানি না ইতিহাসের পাতায় পড়ে বোঝার চেষ্টা করি। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তো সেগুলো একটু বেশি বেশি করে আলোচনায় এসছে। এই বাংলাদেশ কিন্তু কখনো পাকিস্তানকে শত্রু রাষ্ট্র ঘোষণা করেনি, এটাই মজার। এবার ফিরে আসি আমাদের ভারতে, নিজেদের দেশে। হ্যাঁ, ভারতে না একটা শত্রু সম্পত্তি আইন আছে, কেউ ওইটা বলে হয়তো ক্রস করবেন, তাই বলে দিই। সেই আইনটা কি, 1947 সালের অগস্ট মাসে আমাদের দেশভাগ হচ্ছে, মানে স্বাধীন ভারতবর্ষ হচ্ছে, ওদিকে স্বাধীন পাকিস্তান হচ্ছে। দেশভাগের পর যারা এই দেশে, মানে ভারতের, তাদের সম্পত্তি ফেলে পাকিস্তানে চলে গেছেন, এবং 1961 আর 67 সালে চীনের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে, এই প্রসঙ্গে একটা বলে রাখি, আজও ভারতে কিছু চীনা জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন, কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত কম।
কিন্তু ওই যুদ্ধ, ভারত চীন যুদ্ধ হলো না 2-3 বার, ওই যুদ্ধর আগে বা ওই সময় করে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভারতবর্ষে, মানে চীনা সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বসবাস করতেন, এবং মূলত কলকাতা বা পূর্ব ভারতে তারা বেশি বসবাস করতেন। যাই হোক, তো এই চীনের যুদ্ধের পর যারা এখানে তাদের সম্পত্তি ফেলে চীনে ফিরে চলে গিয়েছেন, তাদের সম্পত্তিকে শত্রু রাষ্ট্র বলে, এই শত্রু সম্পত্তি বলে ঘোষণা করে একটা আইন আছে। কয়েক বছর আগে সেই আইনে কিছু চেঞ্জও আসে। শত্রু সম্পত্তি, মানুষগুলোকে শত্রু বলা হচ্ছে না। একটু বোঝার চেষ্টা করুন, আইনটা পড়লেই বুঝবেন। যারা এই দেশে তাদের সম্পত্তি, মানে এটা মূলত পাকিস্তান আর চীনের ওই নাগরিকদের ক্ষেত্রেই, যারা এদেশে তাদের সম্পত্তি ফেলে পাকিস্তান এবং চীনে চলে গিয়েছেন এবং সেখানকার নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে ঘোষণা করে ভারত সরকার সেটা অধিগ্রহণ করে, সরকারি সম্পত্তিতে পরিণত করে। সরকারের নানান পদ্ধতি আছে, প্রসেস আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওরা কেউ শত্রু রাষ্ট্র নয়। নিশ্চয়ই ভারত চীনের সঙ্গে, পাকিস্তান আর চীনের সঙ্গে ভারত রাষ্ট্রের টানাপোড়েন, বৈরিতা অবশ্যই আছে। আমি তার জন্য সবসময় আমি নিজের রাষ্ট্র ব্যবস্থা, নিজের রাষ্ট্রের দিকে আঙুল তুলব না। এটা তো ঘটনা যে পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থাটা তাদের অস্তিত্বের সঙ্গে অদ্ভুতভাবে সন্ত্রাসবাদ, আরও একটু নিখুঁত করে বললে ওই আর কি উগ্রতাকে এমনভাবে মিশিয়ে ফেলেছে, যা সন্ত্রাসবাদের জন্ম, যাকে আঁতুর ঘর করে তুলেছে, ঘাঁটি করে তুলেছে, এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে টিকে থাকার সেই বাধ্যবাধকতায় তারা সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে সন্ত্রাসে মদত দেয়, অশান্ত করে তোলে। এগুলো তো বাস্তব, এগুলো বাস্তব। এই বাস্তবতা গোটা পৃথিবী জুড়ে আছে। এই বাস্তবতায় যেমন মুখ বুজে একেবারে চুপ করে বসে থাকার কিছু নেই, কিন্তু কেউ ওয়াসিম আকরাম আমার প্রিয় ক্রিকেটার, বা আমি ইমরান খানের ফ্যান, বা লাহোরের বা করাচির ওই সুস্বাদু খাবার, বা পাক অধিকৃত কাশ্মীরের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমায় স্বর্গের অনুভূতি দেয়, এই কথা কেউ যদি প্রকাশ্যে বলেন, এই নিয়ে যদি আলোচনা হয়, কেউ যদি পাকিস্তানকে মনে মনে খুব পছন্দ করেন, কারণ পাকিস্তানের মানুষ খুব সুন্দর, আমার দেশের সাধারণ মানুষের মতো পাকিস্তানের সাধারণ মানুষও একই, তারাও ভালো, তারাও সুন্দর, যদি বলেন, তার দিকে রে রে করে তেড়ে যাওয়া, তার বাপান্ত করা, তাকে একেবারে ধ্বংস করে দেয়া, তাকে পারলে মেরে আর চিবিয়ে আর কিছু পাকিয়ে দেয়া, এটা স্বাভাবিক নয়। যারা এই উগ্রতা দেখান তারা অস্বাভাবিক আচরণ করছেন। ওয়াসিম আকরামকে ভালো খেলোয়াড় বলা বা ইমরান খানের কারিশমায় মজে যাওয়া মানেই পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন করা নয়। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। শেষে ফুটনোট, ইংল্যান্ডের পতাকা দেখলে আমাদের কিন্তু আর বুক জ্বলে না। আমাদের সেই ইংল্যান্ডই আমাদের প্রায় 200 বছর পরাধীন করে রেখেছিল। তাদের বিরুদ্ধেই ওই মরণপণ সংগ্রাম করে তবে স্বাধীনতা এসেছে। এই ভারতবর্ষ, এই বাংলা সুজলা সুফলা শুধু নয়, ঐতিহাসিক তথ্য বলছে বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী জায়গাগুলোর একেবারে প্রথম 1-2টোর মধ্যে ছিল এই বাংলা। এটা ওই ইংরেজরা ক্ষমতা দখলের আগে পর্যন্ত তাই ছিল। তাদের দেখলে আমাদের আর গা জ্বলে না। ইংল্যান্ড খুব ভালো, লুটেরা ইংরেজ খুব ভালো, যারা কোহিনূর হিরে নিয়ে রেখেছে তারা খুব ভালো, যারা আমাদের নিষ্পেষণ করে দিয়েছে, যারা এই দেশ ভাগ করে আমাদের মধ্যে হিংসা বিভেদ বাড়ালো, তারা খুব ভালো। আর বাকিটার জবাব আপনারাই দিন। নমস্কার।